নমস্কার। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। দুপুরবেলা বের হয়েছি আমাদের বাড়ির পাশে অবস্থিত সেই ভাইরাল মন্দির দর্শনে। আর মন্দিরটার নাম হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির। আপনাদের কাছে একটাই বিনীত অনুরোধ থাকবে, ধৈর্য সহকারে আমার এই ভিডিওটা দেখবেন। আমি বর্তমানে অবস্থান করছি কমরপুর। মন্দিরটি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় অবস্থিত এবং এখান থেকেই অটোরিকশা নিয়ে আমাদের গন্তব্যস্থান শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির, এবং সেখানে যেতে আমাদের সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে। আর এখানকার ভাড়া 5 টাকা। যদিও আমরা ঈদের তৃতীয় দিনে গেছি, যার জন্য ভাড়া 10 টাকা করে ছিল। এখানে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজটি কিছুদিন আগে কমপ্লিট হয়েছে। এর আগে এখানে আসতে মানুষের অনেক ভোগান্তি পোহাতে হতো। বর্তমানে রাস্তা অনেক ভালো হয়েছে এবং এখানে যোগাযোগ ব্যবস্থাও আগের চাইতে অনেক উন্নত হয়েছে, যার জন্য এখানে আসতে আপনাদের তেমন একটা ভোগান্তির মধ্যে পড়তে হবে না। কিছু দূর আসতেই দেখতে পাইলাম অনেকগুলো বাস, ছোট কার, সিএনজি এগুলো দাঁড়িয়ে আছে। মূলত যারা অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে তারা এই জায়গায় গাড়িগুলো স্ট্যান্ড করে রাখে। যেহেতু মন্দিরের পরিচিতি অনেক বেশি বেড়ে গিয়েছে, তাই অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে। আর হরিদাসবাবু সেজন্যই গাড়ি রাখার আলাদা ব্যবস্থা করে দিয়েছে, যাতে এখানে আসলে গাড়ি রাখার জন্য তেমন কোনো ভোগান্তি পোহাতে না হয়। তো কথা বলতে বলতে আমরা চলে আসছি সেই ভাইরাল মন্দিরে। আর এটাই হচ্ছে ভাইরাল মন্দিরের প্রধান ফটক। আর যেহেতু ঈদের দ্বিতীয় দিন ছিল, তাই মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। যদিও এখানে তেমন একটা ভিড় পরিলক্ষিত হচ্ছে না, তারপর আমরা একটু ভেতরে যাইতেই যা দেখতে পাইলাম সেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আমরা ভাবছিলাম হয়তো তেমন একটা মানুষ হবে না, কিন্তু এখানে এসে যা দেখলাম, একদম পুরো মানুষের ঠাসাঠাসি। যেহেতু ঈদের দ্বিতীয় দিন আর ঈদের ছুটিতে অনেকেই বাড়িতে আসছে, সেজন্য এখানে মানুষের ভিড় হবে, এটাই স্বাভাবিক। তবে আমরা এটা অনুমান করতে পারিনি। তো এইটাই হচ্ছে মন্দিরের প্রধান অংশ। আর এখানে আপনারা দর্শন করতে পারবেন আদিযোগী শিবের মূর্তি, তার পাশেই রয়েছে মাতা কালী মন্দির এবং তার পাশেই 50 ফুট উচ্চতার ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ, এবং এখানে যে আদিযোগীর বিগ্রহ আছে সেটির উচ্চতা 30 ফুট। মূলত হরিদাসবাবু এখানে কালী মন্দির প্রতিষ্ঠা করেন, এরপরেই 30 ফুট আদিযোগীর বিগ্রহ প্রতিষ্ঠা, এবং এটি ভাইরাল হওয়ার পরেই হরিদাসবাবু এখানে 50 ফুট উচ্চতার ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা কাজ শুরু করেন, এবং যেটি বর্তমানে প্রতিষ্ঠিত হয়েছে। এবং হরিদাসবাবুর পরবর্তী পদক্ষেপ 81 ফুট উচ্চতার ভগবান শ্রীরামের বিগ্রহ, এবং যেটি সামনে আপনারা দেখতেই পাচ্ছেন। ভগবান শ্রীরামের বিগ্রহ প্রতিষ্ঠার কাজ বর্তমানে চলমান রয়েছে, যেটা আপনারা সামনেই দেখতে পাচ্ছেন। এবং ভগবান শ্রীরামের পাশেই তার পরম ভক্ত হনুমানজির বিগ্রহ এটি তৈরি করা হয়েছে, এবং এখানে মেলা বসানো হয়েছে। আর এখানকার মেলা কিন্তু অস্থায়ী না, স্থায়ী। আর মেলার পরিধিও যে অনেক বড় তা বলবো না, তবে জায়গা অনুযায়ী অনেক বড়। আর এখানে বিভিন্ন ধরনের সামগ্রী আপনারা পাবেন, আর অধিকাংশই পূজার, যেটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এবং আমাদের বেশ ভালো লাগছিল। আসলে এখানে আসলে আপনাদের ভালো লাগবে, এটাই স্বাভাবিক। মেলা ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমি যে বললাম ভগবান শ্রীরামের বিগ্রহ এটি তৈরি হতে সময় লাগবে 4 মাস, আর এটি তৈরি করছেন এখানকার মালাকর বিধান মহন্ত। উনি বলেছেন এটা তৈরি করতে 4 মাস সময় লাগবে। তো যেহেতু কাজ চলমান রয়েছে, আর কাজের গতি দেখেও বোঝা যাচ্ছে যে আগামী 4 মাসের মধ্যেই এটা কমপ্লিট হয়ে যাবে। ভারতে 78 ফিট রামের বিগ্রহ অবস্থিত, কিন্তু হরিদাসবাবু বাংলাদেশেই প্রতিষ্ঠিত করতে যাচ্ছেন 81 ফুট, যেটা পৃথিবীর সবচাইতে বড় রামের বিগ্রহ। এবং এটি 4 মাস পর আমরা শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরে দেখতে পাবো। এখানে যে গাছটা দেখতে পাচ্ছেন এবং গাছে অনেক লাল সুতা বাঁধা, এটি মূলত গাব গাছ। এই মন্দিরে যারা আসেন তারা মূলত মনের কামনা বাসনা পূরণ করতেই এই গাব গাছে লাল সুতা বেঁধে থাকেন। আর এটি হচ্ছে পুরনো কালী মন্দির, অর্থাৎ শ্মশান কালী মন্দির। শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির প্রতিষ্ঠা হওয়ার সূত্রপাতই হয় এখান থেকে। পরবর্তীতে এখানে হরিদাসবাবু আদিযোগীর বিগ্রহ, কালী মন্দির এবং শ্রীকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠা করেন।
আমি যেদিন এই মন্দিরে আসি সেদিনকার আবহাওয়া তুলনামূলক ভালো ছিল, অর্থাৎ তেমন কোনো রোদও ছিল না, আবার গরমের পরিমাণও অত্যাধিক ছিল না। আর যেহেতু ঈদের দ্বিতীয় দিন, তাই মানুষের আনাগোনাও অনেক বেশি ছিল। আর আকাশে একটু মেঘলা মেঘলা ছিল, মাঝে মধ্যে একটু বৃষ্টি হচ্ছিল, তবুও মানুষের আনাগোনা কম ছিল না। শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির যেহেতু নবপ্রতিষ্ঠিত, তাই এই মন্দিরের পরিধিও তেমন বিশাল আকারের নয়। অর্থাৎ এই মন্দিরটি কোনো সরকারি প্রতিষ্ঠান নয়, এটি হরিদাস বাবুর ব্যক্তি মালিকানাধীন, অর্থাৎ তিনি নিজ উদ্যোগেই এই মন্দির তৈরি করছেন এবং এই মন্দিরের পরিধিও দিন দিন অনেক বৃদ্ধি পাচ্ছে। হরিদাস বাবু যে শুধু মন্দির প্রতিষ্ঠা করছেন তা কিন্তু নয়, তিনি এখানে ছোট ছোট সনাতনী বাচ্চাদের জন্য ধর্মীয় শিক্ষার ব্যবস্থা, হাসপাতাল এবং বৃদ্ধাশ্রম তৈরি করছেন। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে সামনের দৃশ্যটা অনেক সুন্দর। যদিও মানুষের ভিড়ের কারণে তেমন একটা দেখাইতে পারতেছি না, তারপরও যতটুকু সম্ভব ততটুকুই দেখানোর চেষ্টা করছি। মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস বাবু অনেক প্রকল্প হাতে নিয়েছেন। সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি সম্ভবত বৃদ্ধাশ্রম হবে। এখানে যে ভবনগুলো নির্মাণ হচ্ছে, নির্মাণ কাজও অনেক দ্রুততার সহিত হচ্ছে এবং নির্মাণে অনেক সৌন্দর্য ফুটে তোলার চেষ্টা করা হয়েছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। অনেক কারুকাজ করা হয়েছে সামনের অংশে। ভবনটি পুরোপুরি তৈরি হলে আরও সুন্দর দেখাবে। শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরে নতুন সংযোজিত হয়েছে সনাতনী ফার্মেসি। যদিও এটা এখনও পুরোপুরি উদ্বোধন করা হয়নি, এখানে যাত্রী ছাউনি হিসেবে ব্যবহৃত হচ্ছে, তবে কয়েকদিনের মধ্যেই এটি চালু করে দেওয়া হবে। মন্দিরটি ঘুরে ঘুরে দেখছিলাম, ঘুরে আবার প্রধান ফটকে আসলাম। তবে প্রধান ফটকে আসতেই চোখে পড়ল এই মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস বাবু। তিনি মোবাইলে লাইভ করছেন। হরিদাস বাবু সম্পর্কে যদি কিছু কথা বলি, তাহলে উনি নম্র, ভদ্র ও বিনয়ী স্বভাবের একজন মানুষ। যারা যারা ওনার সান্নিধ্যে এসেছেন তারাই সঠিকটা বলতে পারবেন। ফলকে যে ব্যক্তিটির নাম দেখতে পাচ্ছেন, শ্রী মনোজ কুমার, উনি ভারতীয় হাই কমিশনার। মূলত ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ প্রতিষ্ঠায় আর্থিক সহায়তা প্রদান করেছেন। এখানে ভগবান আদিযোগীর বিগ্রহ, কালী মন্দির, শ্রীকৃষ্ণের বিগ্রহের পাশাপাশি 144টি দেবদেবীর প্রতিমা প্রতিস্থাপন করা হবে। যদিও এগুলো নির্মাণ কাজ চলমান রয়েছে, তার মধ্যে কিছু কিছু দেবদেবীর কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, যেমন লোকনাথ, রাধাকৃষ্ণ, শনি মহারাজ, পঞ্চপাণ্ডব, আরও অনেক দেবদেবীর কাজ চলমান রয়েছে। কালী মন্দিরে উঠতে গেলে জল সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়, আর যেটা আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু অনেক লোকের ভিড়ে সেটা দেখানো সম্ভব হচ্ছিল না। নির্মাণাধীন ভবনের উপর থেকে সামনের দৃশ্যটা কতই না সুন্দর। বাড়িতে আসলে আমি একবার না একবার হলেও এই মন্দিরে আসব। আর আগেরকার চিত্র আর এখনকার চিত্রের মধ্যে অনেক পার্থক্য। আগে এই মন্দির কেমন ছিল আর এখন কেমন হয়েছে, ভাবতেই অবাক লাগে। আর এটি হচ্ছে পুরনো শ্মশানকালী মন্দির। আর যেটার কথা আমি প্রথমেই বললাম, যে এখানে লাল সুতো বেঁধে দেওয়া হয় নিজের মনের কামনা বাসনা পূরণের লক্ষ্যে। যারা এখনও এই মন্দিরে আসেননি, তারা একটিবারের জন্য হলেও নিজের একটু সময় ব্যয় করে এই মন্দিরটি ঘুরে যাবেন, আশা করি ভালো লাগবে। এবার আসি মন্দিরের রাতের দৃশ্যপটে। এখানে অনেক ধরনের লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে মন্দিরের নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। দিন পেরিয়ে রাত হতে চলল, অথচ মানুষের ভিড় কমার নামই নেই। এই মন্দিরে দিনের বেলার সৌন্দর্য দিনের বেলায়, তবে রাতের বেলার সৌন্দর্যটা একটু বেশিই বোধহয় আমার কাছে ভালো লেগেছে। এই মন্দিরে এসেছি দুপুরে, আর এখন প্রায় 7টা বাজে, তাই এই মন্দির ছেড়ে আমাদেরকে বাড়ির দিকে রওনা দিতে হবে। মন্দির প্রসঙ্গে অনেক কিছু বললাম, যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা এই মন্দির প্রদর্শন করেছেন তাদের কাছে এই মন্দিরটি কেমন লেগেছে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।